Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সিনেমার আয়নাবাজি এবার ধরা পড়ল দেশের ক্রিকেট পাড়ায়। গেল 10 বছরে বিতর্কিত অন্তত 14টি ক্লাব নাম বদল সহ কমিটি পরিবর্তনের আবেদন জানিয়েছে বিসিবিতে, যার অধিকাংশই ক্লাব ধ্বংসের কারিগর বিসিবির সাবেক পরিচালক মল্লিকের নিয়ন্ত্রণাধীন, যাকে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর দাবি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনও। ক্রিকেট লিগে এবার প্রমাণ মিলেছে ইচ্ছাকৃত ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগের। 5 বছর আগে যমুনা টেলিভিশনের পর্দায় এভাবেই উঠে এসেছিল তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই পর্বের ম্যাচ পাতানোর খবর। যমুনা টিভির কাছে সকাল সকাল খবর আসে এই ম্যাচ হেরে যাবে কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব, আর 2 পয়েন্ট পেয়ে রেলিগেশন লিগে খেলা ঠেকাবে প্রতিপক্ষ ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। শুধুই কি ম্যাচ পাতানো, নিজেদের পছন্দের ক্লাবকে উত্তীর্ণ করতে গোটা সিস্টেমটাকেই তো পাল্টে ফেলেছিলেন আইএইচ মল্লিক সিন্ডিকেট। অতিরিক্ত ফি, ক্লাব কাঠামো, পরিচালনা পর্ষদ ও স্থায়ী ঠিকানার ডিমান্ড দিয়ে গ্রিপে নেওয়া হয় পুরো প্রক্রিয়াকে। ভোটের মাঠ দখলে এভাবেই গেল 10 মৌসুমে তৃতীয় বিভাগে তোলা হয় নিজেদের নিয়ন্ত্রণাধীন ক্লাবগুলো, যা উঠে এসেছে শীর্ষ দৈনিক আমার দেশ পত্রিকায়, যেখানে আছে ইউনাইটেড ক্লাবের নামও, যে ক্লাবের ম্যাচ পাতানোর খবর তুলে ধরেছিল যমুনা টেলিভিশন। বুঝো না এই ব্যাপারটা। আয়নাবাজি সিনেমার এই দৃশ্য এবার যেন পুরোপুরি মিলে গেল ম্যাচ পাতানো ক্লাবগুলোর সঙ্গে। যমুনা টিভি নিশ্চিত হয়েছে নাম ও কমিটি পাল্টে নিজেদের অতীত ঢাকার কৌশল দুর্নীতি করে ভোটাধিকার নিশ্চিত করা সেই সব ক্লাবের। এরই মধ্যে বিসিবির কাছে নাম ও কমিটি পরিবর্তনের আবেদনও করেছে 14টি ক্লাব, যার মধ্যে আছে প্যাসিফিক ক্রিকেট ক্লাব, রেগুলার ক্রিকেট ক্লাব, আলফা স্পোর্টিং ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, প্যারাডাইস ক্রিকেট ক্লাব, পূর্বাচল স্পোর্টিং, অ্যাক্সিওম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, সাফায়ার স্পোর্টিং ক্লাব, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, মহাকালী ক্রিকেট একাডেমি ও মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে। প্রশ্ন হচ্ছে, এই ভোল পাল্টানো কিসের ও কার স্বার্থে? উত্তরটা মোটা দাগে সহজ। সামনেই বিসিবির নির্বাচন, যেখানে বড় ফ্যাক্টর ওই ক্লাবগুলো। আর দুর্নীতি দমন কমিশন যাকে সেই ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর বলছে, সেই মল্লিক এখন পলাতক। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, এখন চলছে সেই মল্লিকের আয়নাবাজি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। ইনজুরির জন্য মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ মিরপুরে নিজের পুনর্বাসন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন। উচ্ছ্বসিত নতুন পেস বোলিং কোচ শন টেটকে নিয়েও। তাসকিনের দাবি, টেট আধুনিক ক্রিকেটও খেলেছেন, তাই তিনি জানেন বর্তমান সময়ের রণকৌশলও। তারকাদের সামনে পেলে নাকি সময় থমকে যায়। শুধু কথার কথা না, বাস্তব। ঝুম বৃষ্টিতে ছাতা মাথায়ও হাঁটা দেয়। সেখানে তাসকিন আহমেদকে পেয়ে থমকে গেল ব্রিটিশ হাই কমিশন ও বাংলাদেশ নেভির তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো পর্যবেক্ষণ করতে আসা ইংল্যান্ডের একটা পর্যবেক্ষক দল। 2015 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো ম্যাচে দারুণ বল করেছিলেন তাসকিন। ইংলিশদের বিপক্ষে ঢাকা এক্সপ্রেস বরাবরই দুর্দান্ত। মাঠের তাসকিনের প্রতি মুগ্ধতা ছড়িয়েছে সুদূর বিলেতেও। ছবিই কথা বলে। তাসকিন কত বড় তারকা, এই ছবিগুলো যেন তারই প্রমাণ। আলহামদুলিল্লাহ, ইটস এ ব্লেসিং যে ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং দে ফলো ক্রিকেট। এটা একটা অনেক সম্মানের বিষয়। বাংলাদেশ টিমের মতো ইন্টারন্যাশনাল একটা টিমকে এতদিন ধরে রিপ্রেজেন্ট করতে পারছি, আলহামদুলিল্লাহ। অবশ্যই সম্মানের। আল্লাহ যাতে আরও তৌফিক দিয়ে, আপনারাও দোয়া করেন আমি যাতে আরও অনেক বছর সার্ভিস দিতে পারি এবং সম্মান আরও উপরে নিতে পারি। হ্যাঁ, ওরা বললো যে তোমার বোলিং দেখছি, তোমরা ইংল্যান্ডকে হারাইছিলাম, তুমি অনেক ভালো করছিলে। তারপর জিজ্ঞেস হলো হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড উইকেট, এইসবই আর কি। সম্প্রতি বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছেন শন টেট। অজি সাবেক এই ফাস্ট বোলারকে কোচিং প্যানেলে পেয়ে খুশি বাংলাদেশের মোস্ট সিনিয়র পেসম্যান। আশা করছি সে ভালো কিছুই হবে, বিকজ ও নিজেও অনেক বড় ফাস্ট বোলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার মতো টিমে বেশ অনেক লম্বা সময় খেলেছে। আর প্লাস একটা সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু T20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে, ও রিসেন্ট T20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে, তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোট টেকনিক্যাল ইস্যুস।
ইনজুরির জন্য মাঠের বাইরে আছেন তাসকিন, খেলতে পারছেন না ইউএই আর পাকিস্তান সিরিজেও, আপাতত রিহ্যাব করছেন। সেই অংশ হিসেবে হালকা রান আপে বল করছেন। বৃহস্পতিবার যেমন করেছেন 4 ওভার। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন। কবে ব্যাক করব এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট, বাট সোফার যেটা আমাদের টার্গেট ইনশাল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ইনজুরিতে মাঠের বাইরে থাকা প্রথম শ্রেণীর ক্রিকেটার সালমান হোসেনের পুরো চিকিৎসার উদ্যোগ নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার সভাপতি ফারুক আহমেদ সালমানকে আশ্বস্ত করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের আগে হাঁটুর ইনজুরিতে পড়েন সাতক্ষীরার ক্রিকেটার সালমান হোসেন। ইনজুরির কারণে খেলতে পারেননি সবশেষ ডিপিএলেও। ইনজুরির চিকিৎসায় যে অর্থ প্রয়োজন ছিল সেটা বহনের জন্য সামর্থ্যবান ছিলেন না এই পেসার। সেজন্য আক্ষেপ থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন সালমান। খুলনা বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলা এই ক্রিকেটারের আক্ষেপ নিয়ে খবর প্রচার করে যমুনা টেলিভিশন, যা নজরে আসে সভাপতি ফারুক আহমেদের। বৃহস্পতিবার দুপুরে তিনি সালমানের সঙ্গে দেখা করেছেন, চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এত টাকা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি যেখানে খেলছি এত টাকা আমি এখনো জমাইতে পারি নাই। আরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আমার খুবই খারাপ অবস্থার ভিতরে। উনি আগে শুনছে যে ইনজুরিটা কিভাবে হয়েছে, তুমি কই খেলছো, কয় বছর ধরে খেলতেছো, এগুলো শুনছে দেবাশিস চৌধুরী স্যার। ওনার কাছে উনি বিস্তারিত আরও শুনবে যে কোথায় অপারেশনটা করলে ভালো হয়, কোথায় ভালো ট্রিটমেন্ট হলে আবার আমি খেলায় ফিরতে পারবো। তো উনি এগুলো বলছে, আর বলছে যে চিন্তা করার দরকার নেই, আমরা তো আছি, যতটুকু আমাদের দিক থেকে করার আমরা তোমার জন্য করবো, এইটুকু বলছে। আইপিএল ও পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। 2 ম্যাচের জন্য এনওসি পাবেন মুস্তাফিজ। জাতীয় দলের বাইরে থাকায় মৌসুমের বাকি অংশের জন্য সাকিবের খেলতে ব্যথা নেই। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও ইতিবাচক সরকার। জানা গেছে মৌখিক সম্মতি পেয়ে গেছে ক্রিকেট বোর্ড। বুধবার ইউএই সিরিজ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ টি-20 দল। হুট করেই জাতীয় দল থেকে ক্রিকেট পাড়ার নজর শিফট হয় পার্শ্ববর্তী 2 দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএল আর পিএসএলে। মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার খবর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস। জানা যায় পিএসএল খেলতে চলেছেন সাকিব আল হাসানও। তখনই শুরু হয় আলোচনা। জাতীয় দলের বিমানে ওঠা মুস্তাফিজ কি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন, সেই প্রশ্নের উত্তরও মিলেছে। এনওসির জন্য আবেদন করেছেন মুস্তাফিজ। 18, 21, 24 এই 3 ম্যাচের জন্য দ্য ফিজকে চেয়েছে দিল্লি। জাতীয় দলের খেলা থাকায় 21 ও 24 তারিখের ম্যাচ দুটো খেলার অনুমতি পাচ্ছেন আইপিএলে। 57 ম্যাচ খেলা বাহাতি এই পেসার। ন্যাশনাল ডিউটি ইজ ফার্স্ট। 20 তারিখ পর্যন্ত ন্যাশনাল ডিউটির জন্য হি ইজ বিজি। ঠিক আছে, এখন পাকিস্তান ট্রিপ তো কনফার্ম হয়নি, যেটা তোমার ওরা একটা শিডিউল দিছে 27 তারিখ পর্যন্ত। 19 তো 27 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল। এটা তো তোমরা হিসাব করে বলতেছো 2 ম্যাচ, আমি বলতেছি ডেজ। লাহোর কালান্দার্সের হয়ে সাকিবের পিএসএল খেলার খবরও বেরিয়েছিল বুধবার। বৃহস্পতিবার দলটা তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করে। ড্যারেল মিচেলের ইনজুরিতে সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। বোর্ডের কাছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এনওসি চেয়ে মেইলও করেছেন। We don't have any objection, at least me and এটা নিয়ে আলাপ হয়নি, কিন্তু we don't have a issue. How can we have a issue? এক হচ্ছে আমরা এখন বুঝে গেলাম যে সেফটি গভর্নমেন্ট যখন বলছে যে গ্রিন যেতে পারবে, তার মানে দ্যাট কান্ট্রি ইজ সেফ। ঠিক আছে, আমাদের রেসপন্সিবিলিটি থাকলো না। এখন সাকিবুল হাসান ইজ নট ইন বাংলাদেশ স্কোয়াড, সো হি ইজ অ্যাভেলেবল, হি ক্যান গো। সো তুমি বলতে পারো যে সাকিবুল হাসানের এনওসি হয়ে যাবে। আইপিএলের মতো পিএসএলও 9 মে থেকে বন্ধ হওয়ার পর আবার 17 মে থেকে শুরু হচ্ছে। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও ইতিবাচক সরকার। জানা গেছে মৌখিক সম্মতি পেয়ে গেছে ক্রিকেট বোর্ড। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
অস্ত্রোপচার করাতে আগামী সোমবার মালয়েশিয়া যাচ্ছেন স্পিনার আলিস আল ইসলাম। এই মিস্ট্রি স্পিনারের দেখভাল করতে তার সঙ্গে যাবেন বিসিবির চিকিৎসক মঞ্জুর চৌধুরী। বিপিএল এর সবশেষ আসরে ইনজুরিতে পড়েন আলিস আল ইসলাম। চোট গুরুতর হওয়ায় দীর্ঘদিন থেকে জানা যাচ্ছিল তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। 2 মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনও তার চিকিৎসা শুরু করেনি বিসিবি। প্রথমে জানানো হয়েছিল ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে অস্ত্রোপচার করা হবে আলিস আল ইসলামের। পরে জানা যায় ভারতে অপারেশনের জন্য যোগাযোগ করাচ্ছে বিসিবি। সেই সিদ্ধান্ত থেকেও সরে আসে বোর্ড। লম্বা সময় নষ্ট করার পর অবশেষে আলিসের অস্ত্রোপচার করানো হচ্ছে মালয়েশিয়াতে। চোট কাটিয়ে উঠতে কমপক্ষে 8 থেকে 10 মাস সময় লাগবে আলিসের। অব্যবস্থাপনার শিকার স্টেডিয়ামের গেটগুলো। কোন গেট বন্ধ তো কোনো গেট চলছে রমরমা ব্যবসা। গেটের নাম্বারের বদলে কোথাও আবার ঝুলছে দোকানের সাইনবোর্ড। দেখে বোঝার কোনো উপায় নেই এগুলো যে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ফুটবল প্রেমীরা যে খেলা দেখতে এসে বিভ্রান্তির শিকার হবেন সেটা বলাই যায়। সমস্যা সমাধানের সৃষ্টি আকর্ষণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। আলমগীর হোসেনের ক্যামেরায় বিস্তারিত মেহেদি রিয়ানের রিপোর্টে। অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে নতুন রূপে সজ্জিত হচ্ছে জাতীয় স্টেডিয়াম। হামজা সমিতদের আগমনে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ফুটবল ভক্তদের উন্মাদনা, কারণ আবারও ফুটবল ফিরছে এই মাঠে। আবার দেশের মাটিতে হামজার অভিষেকও হবে এই জাতীয় স্টেডিয়ামেই। তাই তো 18,300 টিকিট বিক্রির পরিকল্পনা করছে বাফুফে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফুটবল প্রেমীদের স্টেডিয়ামে ঢোকার যে ফটক, সেগুলো ঠিকঠাক আছে কি? স্টেডিয়ামের প্রথম ফটক ছাড়া বাকিগুলোর অবস্থা খুবই করুণ। নানা জটিলতায় আক্রান্ত সেই ফটকগুলো। 2, 5 ও 6 নম্বর গেটগুলো ব্যবসায়ীদের থেকে রেহাই পেলেও ঝুলে আছে তালা। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় অনেকটাই ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে সেগুলো। কোনো গেট তো হয়ে গেছে দোকানিদের নিজস্ব সম্পত্তি। 12, 16 ও 17 নম্বর গেটে যেখানে লেখার কথা ছিল গেট নাম্বার, সেখানে ঝুলছে বিভিন্ন ব্র্যান্ডের সাইনবোর্ড। জাতীয় স্টেডিয়ামের 3-4টি গেট বাদে বাকি সবগুলো গেটেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। কোনো গেটে তো দুপাশের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে নানা ধরনের জিনিসপত্র। স্টেডিয়ামের এই প্রবেশদ্বারগুলো পর্যবেক্ষণ করে যা বোঝা গেল, এগুলো প্রবেশপথ নাকি দোকান প্রথম দেখায় বিপাকে পড়বেন সবাই। এ পথ ব্যবহার করে যে স্টেডিয়ামে যাওয়া যায় তা বোঝার কোনো উপায়ই নেই। দোকানের মালিকরা নিজেদের সুবিধামতো ফটকগুলোকে বানিয়ে নিয়েছেন ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে, যা চলে আসছে বছরের পর বছর ধরে। তবে স্টেডিয়ামের পরিবেশের সৌন্দর্য বর্ধন ও অব্যবস্থাপনা দমনে সতর্কতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই প্রবেশদ্বারগুলোকে যদি তাদের পুরনো ফিরিয়ে না আনা হয়, তাহলে খেলা দেখতে আসা ভক্তরা যে বিভ্রান্তির শিকার হবেন সেটা নিশ্চিতভাবে বলাই যায়। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। ভুটানের লিগে 28-0 গোলের অবিশ্বাস্য এক জয় পেয়েছে সাবিনা মনিকাদের দল পারো এফসি। 28 গোলের মধ্যে সর্বাধিক 9 গোল করেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন 7 গোল, 5 গোল করেছেন মাতসুশিমা সুমাইয়া ও 4টি করেছেন ঋতুপর্ণা চাকমা। সাবিনাকে দিয়ে 8ম মিনিটে গোলের খাতা খোলে পারো এফসি। বিরতিতে যায় 10-0 গোলের লিড নিয়ে। এরপর দ্বিতীয়ার্ধে ফিরে প্রতিপক্ষ স্যাম তোসের জালে আরও 18 গোল দেন সাবিনা মনিকারা। ভুটান উইমেন্স ন্যাশনাল লিগের 3 ক্লাবে বাংলাদেশের 10 নারী ফুটবলার খেলেছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ের পর এবার অবিশ্বাস্য এই জয় পেল সাবিনাদের পারো এফসি। লা লিগায় আজ কাতালান ডার্বি। রাত 1:30টায় নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের আতিথ্য নেবে বার্সেলোনা। এই ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে বার্সেলোনার লিগ শিরোপা। তবে 1 বছর পর শিরোপা পুনরুদ্ধার করলেও শীর্ষদের খুব বেশি উদযাপন না করার পরামর্শ দিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। কারণ 2023 সালে এই মাঠে ট্রফি সেলিব্রেশন করতে গিয়ে হামলার শিকার হয়েছিল বার্সেলোনা। লা লিগার ট্রফিটা সবশেষ 2023 সালে জিতেছিল বার্সেলোনা, কাকতালীয়ভাবে সেবারও কাতালান ডার্বি জিতে। স্প্যানিওলকে হারানোর পর ট্রফি উদযাপনের এই দৃশ্যটা সেই সময়ের। কিন্তু বার্সেলোনা ফুটবলারদের আনন্দটা মুহূর্তে বদলে যায় আতঙ্কে। কারণ বার্সার উপর চড়াও হয় স্প্যানিওল ভক্তরা। দ্রুতই মাঠ ছেড়ে দৌড়ে ড্রেসিং রুমে চলে যান লেভানডোভস্কি, টের স্টেগেনরা। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় বার্সেলোনার ফুটবলাররা। নগর প্রতিদ্বন্দ্বীর জয়ে সেবার স্প্যানিওল অবনমিত হয়ে যায় প্রথম বিভাগে। সেই হতাশা থেকেই হয়তো বার্সেলোনার ওপর চড়াও হয় ভক্তরা। এবারও প্রায় একই পরিস্থিতিতে বার্সেলোনা। স্প্যানিওলকে হারালেই যেমন ট্রফি জিতবে দলটি, ঠিক
তেমনিভাবে পয়েন্ট টেবিলের 16 নম্বরে থাকা স্পানিওল হারলে বাড়বে রেলিগেটেড হবার ঝুঁকি। তাই তো সাবধানী বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। 2023 সালে বার্সেলোনার কোচ না থাকলেও ঘটনাটা সম্বন্ধে ভালোভাবেই অবগত আছেন এই জার্মান কোচ। আমি 2 বছর আগে সেই ঘটনা টিভিতে দেখেছিলাম। আমি ছেলেদের বলেছি সংযত আচরণ করতে, প্রতিপক্ষ সমর্থকদের সম্মান দেখাতে। ম্যাচের আগে সেই ঘটনা নিয়ে আলোচনা করাটাও হয়তো ঠিক হচ্ছে না। আমরা মনোযোগ না হারিয়ে 3 পয়েন্ট আর শিরোপা নিশ্চিত করতে মাঠে নামব। লা লিগায় পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা বার্সেলোনার ট্রফি হাতে তুলতে বাকি মাত্র 1 জয়। রাতে স্প্যানিওলকে হারালে দ্বিতীয় সর্বোচ্চ 28তম লিগ শিরোপা জিতবে বার্সেলোনা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। 72 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিয়াল মাদ্রিদ স্টার কিলিয়ান এমবাপ্পে। বুধবার মায়োর্কার বিপক্ষে গোল করে ছাপিয়ে গেছেন 1953-54 মৌসুমে 27 গোল করা আলফ্রেডো ডি স্টেফানোকে। লা লিগায় অভিষেক মৌসুমেই এখন পর্যন্ত 28 গোল করেছেন এই ফরাসি তারকা। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মোট 40 গোল করেছেন এই ফরওয়ার্ড। খুব একটা ভালো সময় পার করছে না রিয়াল মাদ্রিদ। সদ্যই ভেঙেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন। তবে এই খারাপ সময় কিছুটা হলেও কেটেছে মাদ্রিদের। হাতছাড়া হতে পারত লা লিগার শিরোপাও, কিন্তু বুধবার রাতে শেষ মুহূর্তের গোলে মায়োর্কাকে 2-1 গোলে হারিয়েছে তারা। জানান দিল শিরোপা লড়াই এখনো শেষ হয়ে যায়নি। তবে এই ম্যাচ ছাপিয়ে সবার চোখ ছিল কেবল একজনের দিকেই, কিলিয়ান এমবাপ্পে। রিয়ালে যোগ দেওয়ার পর থেকে একের পর এক গোল করে যাচ্ছেন এই ফরওয়ার্ড। এবার মায়োর্কার বিপক্ষে গোল করে ভেঙেছেন 72 বছর পুরনো এক রেকর্ড। লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো কারোরই নেই এই অর্জন। মায়োর্কার বিপক্ষে জয়সূচক গোলটি আসে জাকাবো রামনের পা থেকে, কিন্তু প্রথম গোলটি করেন এমবাপ্পে। ফলে রিয়ালের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় অভিষেক মৌসুমেই 28 গোল করার কীর্তি গড়েন তিনি। এর আগে 1953-54 মৌসুমে 27 গোল করে এই রেকর্ডের ভাগিদার ছিলেন আলফ্রেডো ডি স্টেফানো। যদিও 1997 সালে বার্সেলোনার হয়ে 28 গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো। অনেকেই বলছেন রিয়ালের মতো খারাপ মৌসুম কাটিয়েছেন এমবাপ্পেও, কিন্তু পরিসংখ্যান বলছে ব্যক্তিগতভাবে তিনি ছাড়িয়ে গেছেন অনেক কিংবদন্তিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের মোট গোল 40টি, আগে যা পারেননি রোনাল্ডো, কারিম বেনজেমা, রুদ ফান নিস্তেইলুরা। এদিকে গত 5 মৌসুমের পরিসংখ্যান বলছে এমবাপ্পে মানে গোল আর রেকর্ড। 2020-21 মৌসুমে 42 গোল করেছিলেন তিনি। এরপর 2021-22-এ 39, 2022-23-এ 41 এবং 2023-24-এ 44 গোল আসে তার পা থেকে। এমবাপ্পে মানেই যেন গোল মেশিন। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশ পাবে প্রায় 8.5 কোটি টাকা, যেখানে মোট প্রাইজ মানি থাকছে 70 কোটি 8 লাখ টাকা, যা কিনা আগের আসরের তুলনায় দ্বিগুণ। সেখান থেকে চ্যাম্পিয়ন দল পাচ্ছে $3.6 মিলিয়ন বা প্রায় 44 কোটি টাকা। আগের আসরে যার পরিমাণ ছিল $1.6 মিলিয়ন। রানার্স আপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে $2.16 মিলিয়ন। র্যাঙ্কিংয়ের 3 নম্বরে থাকা ভারত পাচ্ছে $1.44 মিলিয়ন। এছাড়া টুর্নামেন্টের 7ম ও 8ম অবস্থানের জন্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল পাচ্ছে যথাক্রমে প্রায় 8.5 কোটি ও 7.5 কোটি টাকা। সেই সাথে প্রতিযোগিতায় অংশ নেওয়া 9 দলের জন্যই থাকছে প্রাইজ মানি। এদিকে 69.44 পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।